আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি সালিহা পারভিন সাথী। রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে এই ধরনের সংবাদ প্রচারের সমালোচনা করে তিনি বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্বশীল হওয়া উচিত। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বৃহস্পতিবার তথ্য ভবনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত সাংবাদিকদের সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। অনুষ্ঠান শেষে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যে সংবাদ মাধ্যম এ খবর প্রচার করেছে তারাও এর কোনো উৎস নিশ্চিত করেনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় 15 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আসছে। মহাসচিবের দায়িত্ব পেতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন দলে জায়গা করে নিতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে, আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই। হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো। সেক্ষেত্রে আমরা আরও বলবো যে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই একটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো হয়। এর আগে অনুষ্ঠান চলাকালে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়, তবে যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না তারা সাধারণ ক্ষমা পেতে পারেন। এই আন্দোলনের অন্যতম দাবি কিন্তু ছিল আসলে বিচার, কিন্তু বিচার নিয়ে হয়তো মনে হচ্ছে এখন আমরা একটু কম কথা বলছি। শেখ হাসিনা তার অবশ্যই বিচার করা হবে এবং বিচারের মাধ্যমে সমাজে রিকনসিলিয়েশন সম্ভব, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে স্থান পান 3 জন। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। কেবল সংস্কারের মাধ্যমে নয়, দেশের সমস্যার সমাধান করতে হবে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে। সেজন্য দরকার স্থায়ী নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে খুলনা বিভাগের 4 জেলা নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। দেশ গড়ার শপথ থেকে বিএনপিকে কেউ লক্ষ্যভ্রষ্ট করতে চাইলে প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার যুক্ত হয়ে মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাকর্মীরা। তাদের কাছে তারা উত্তর দিয়েছেন। এই যে কর্মশালায় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। পরে তিনি বলেন, সংস্কারের কথা যতই বলা হোক, সমস্যার সমাধান করতে হবে জনগণের প্রতিনিধির মাধ্যমে। সেজন্য প্রয়োজন একটি শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা। আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আমরা যতই সংস্কারের কথা বলি, আমরা যাই বলি না কেন, সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। বিএনপি দেশ গড়ার শপথ নিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, সেই পথ থেকে বিএনপিকে যারাই লক্ষ্যভ্রষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে কথা আমরা জনগণকে বলেছি, যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি, সেটির নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা যাতে আমরা অর্জন করতে পারি। 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। জনগণ যেন নিজেদের প্রতিনিধি নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেজন্য প্রত্যাশিত নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সেই প্রত্যাশিত বাংলাদেশ। খান আলামিন, আরটিভি, ঢাকা। জুলাই আগস্টের ঘটনায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে ব্যর্থতার প্রসিকিউশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। এদিকে তদন্ত সংস্থা সময় মতো প্রতিবেদন দিতে ব্যর্থ হলে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এদিন আরও 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অধরা ইয়াসমিনের রিপোর্ট। জুলাই আগস্টের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে প্রায় 109 জনের বিরুদ্ধে। এর মধ্যে গ্রেফতার আছেন 35 জন।
বৃহস্পতিবার ইমাম হাসান তাইম হত্যায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি সহ দুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হলে এ মামলায় পরোয়ানাভুক্ত অপর 4 পলাতক আসামির বিষয়ে জানতে চান ট্রাইব্যুনাল। এ সময় কোনো অগ্রগতি নেই বলে জানান প্রসিকিউশন। জুলাই অভ্যুত্থানে 1000-এর বেশি মানুষ প্রাণ দিলেও তদন্ত ও গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। ইনভেস্টিগেশন বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। তদন্ত সংস্থা সময়মতো প্রতিবেদন দাখিল করছে না বলে জানায় প্রসিকিউশন। যাত্রাবাড়ী জোনের এসি ট্রাফিক তানজিল এবং যাত্রাবাড়ী থানার ওসি আবুল হোসেনদের ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য, তা আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছিলাম, অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে 6 এপ্রিল দিন ধার্য করেছে। এদিকে জুলাই গণহত্যার অপরাধ তদন্তে তল্লাশি, জব্দ এবং প্রমাণাদির পরীক্ষার জন্য প্রসিকিউশনের 2টি আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। সেই সাথে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। রাস্তা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সাকিবুর রহমানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের অধিভুক্তি বাতিলের পর এবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মাঠে নেমেছে রাজধানীর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে বুধবার রাত থেকে আমরণ অনশন করছেন 5 জন শিক্ষার্থী। অনশন চলার সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। 28 বছর থেকে বলে আসতেছি যে তিতুমির এককভাবে ইউনিভার্সিটি হবে। ঢাকা ভার্সিটিতে একটা ফ্যান কেন নষ্ট হলো, এটা নিয়ে তারা আন্দোলন করুক, আসিফ নাহিদ দৌড়ায় যাবে। সিঙ্গেল একটাই আমাদের ইউনিভার্সিটি হবে, সেটা হচ্ছে তিতুমির ইউনিভার্সিটি। তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা ও অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা। আমরা আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি। যদি আমাদের এক জীবন দিতে হয় আমরা এখানেই দিব, কোন টাইম আমরা কতক্ষণ থাকবো সেটা রাষ্ট্র নির্ধারণ করবে। আন্দোলনের কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকায় সবচেয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বাদ যায়নি অসুস্থ রোগীও, যাদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়। আমার হার্টের সমস্যা, আমি হাইটে যেতেছি, আমি 3-4 জায়গায় দাঁড়াইছি, এগুলো পূরণ করার জন্য একটা ডিফারেন্ট ওয়ে দরকার। আজকে মাহাজনে মনে করেন 100 টাকা পাবো না, নিজেরা তো পাবোই না। 11টা 11:30টার দিকে আইসা যে বসছি, মানে লড়ার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষের ভোগান্তি কইরা আসলে এই ধরনের দাবি দেওয়ার কোনো মানে হয় না আর কি। যাত্রাবাড়ির শনির আখড়ায় মিনহাজুল ইসলাম মিনহাজ হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে দনিয়া কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে পরে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। প্রত্যেকটা মামলাকে তদারক করে যত দ্রুত সময় সম্ভব। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন সহকর্মী সাদিয়া কানিজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন কতক্ষণ চলবে এবং আপনি এটাও জানাবেন যে তাদের কি কি দাবি আছে এবং এই যে আন্দোলনের ফলে নিশ্চয়ই জনভোগান্তি সৃষ্টি হয়েছে, এই বিষয়ে একটু জানতে চাবো আপনার কাছ থেকে। আপনি জানেন আজ সকাল থেকে কিন্তু স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মাঠে নেমেছে। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে সকাল থেকেই। এখন পর্যন্ত কিন্তু তারা সড়ক অবরোধ করে তাদের কলেজের যে ফটক, মূল ফটক, সেখানেই তারা অবস্থান নিয়ে এখনো বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে এবং তারা জানিয়েছে, শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছে যে তাদের দাবি, যে সব দাবি আছে সেই দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে
যেহেতু আমতলী থেকে আসার যে বাসগুলো সেইগুলো এবং গুলশান 1 থেকে আসার যে বাসগুলো সেই সড়ক অবরোধ করার কারণে সব বাস গাড়ি যেগুলো আছে সব কিন্তু থেমে আছে। এক প্রকার সড়ক অবরোধ হয়ে থাকার কারণে দীর্ঘ যানজটের মুখে পড়েছে যাত্রীরা। এবং শিক্ষার্থীরা যতটুকু বলছেন যে তাদের দাবি নিয়ে তারা কিন্তু নভেম্বর মাসেও একবার রাজপথে নেমেছিল, তাদের দাবি মানা হয়নি, তাদেরকে কোনো রকম তারা আশ্বাস না পেয়ে কিন্তু তারা আবারও নামতে বাধ্য হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল বুধবার আসলে এই কলেজের 5 জন শিক্ষার্থী অনশন শুরু করে এবং তারা অসুস্থ হয়ে পড়লে কলেজের যে প্রশাসন শিক্ষকদেরকে জানালে তারা কোনো ব্যবস্থা না নেয় কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে এই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবং আজ সকাল থেকে চলছে। এরপরে তাদের আন্দোলন শুরুর কিছু পরে কিন্তু পুলিশ তাদের অবস্থান নিয়ে আছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণে পুলিশেরও অবস্থান আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর। এবং শিক্ষার্থীরা তাদের দাবি যে 7টি দাবি আছে সেই দাবি না মানা পর্যন্ত কিন্তু এই রাজপথ ছাড়বে না এমনটি জানিয়েছে। এবং 7টি দাবির মধ্যে তাদের দাবিগুলো হলো যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং তাদের 2টি সাংবাদিকতা এবং আইন বিভাগের যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলো সংযুক্ত করতে হবে এবং তাদের আবাসন সুবিধা সহ 7টি দাবি তারা জানাচ্ছেন। এবং তারা প্রয়োজনে তারা যতক্ষণ থাকতে হয় এবং যে কয়দিন এখানে অবস্থান নিয়ে থাকতে হয় তারা থাকবেন, কিন্তু তাদের দাবি তারা আদায় না করে ফিরবেন না এমনটি জানিয়েছেন। তো ফারিয়া, এই ছিল তিতুমির কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাকরি ফিরে পাওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। আগামী রোববার সকালে ফের সচিবালয়ের সামনে অবস্থান নেবেন তারা। বৃহস্পতিবার বিকেল 3:15টার দিকে সচিবালয়ের মোড়ে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান চাকরিচ্যুত পুলিশ সদস্যের প্রতিনিধিরা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করতে না পেরে এ কর্মসূচির ঘোষণা দেন তারা। এর আগে দুপুর 12টার দিকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। পরে দুপুর 1টার দিকে 5 জনের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান। আমাদের সবার চাকরি পূর্ণবহাল করে দিক। আমাদের বিগত 6 মাস যাবত আশ্বাস দেওয়া হচ্ছে। আমরা আমাদের চাকরি সকল সুযোগ সুবিধা সহ ফেরত চাচ্ছি। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে অনেক মানবতার জীবন পালন করতেছি। আমি একা না, এখন আমাদের সাথে 2200 আছে, সবাই চাকরি পুনর্বহালের দাবি। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের আমন্ত্রণে তার বাসায় বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপি প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির 3 সদস্যের প্রতিনিধি দল। নয়াপল্টনে এক কর্মসূচিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণে পতিত আওয়ামী লীগ ও তার দোসররা ফিরে আসার স্বপ্ন দেখছে। জাহিদ রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির 3 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও এ নিয়ে কথা বলেননি বিএনপি নেতারা। এর আগে নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রাতরাশ আমন্ত্রণে অংশ নেয় বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে বিএনপি কি ভাবছে তারা জানতে চেয়েছেন। নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিবন্ধী রিকশা চালক মামুনের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন। যে সমস্ত লুটেরারা লুট করেছে টাকা, এই $10,000 কোটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারো হরতালের ডাক নয়, বরং নির্বিচারে গুম খুন হত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের অপেক্ষায় দেশের মানুষ। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে শিশু কিশোরদের হত্যা করতে পারে। এরা তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী। এদের বিচারের জন্য
এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে মাগরিবের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ জামাতের 58তম আয়োজন তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের সাথীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টঙ্গী প্রতিনিধি তরিকুল ইসলাম তারেককে সঙ্গে নিয়ে জানাচ্ছেন এয়ার বাদল। 2025 সালের বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার। এবারই প্রথম 3 পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব 31 ফেব্রুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এবং 3 থেকে 5 ফেব্রুয়ারি সূরায়ে নিজাম বা জুবায়ের পন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। তৃতীয় পর্ব হবে 14 থেকে 16 ফেব্রুয়ারি সাদ পন্থীদের অধীনে। আমরা আছি বগুড়া গাবতলী থানা থেকে 9 বার আছি। আজ খুবই ভালো, আল্লাহর রহমতে। পৃথিবীতে ভালো থাকার নকশা একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা। প্রতিটি পর্বেই আলাদা আখেরি মোনাজাত হবে। এরই মধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দিয়েছে। মুসল্লিদের ভিড়ে মুখরিত ইজতেমা ময়দান। দুনিয়া আখিরাত সুখ শান্তি সফলতা ইজ্জত কামিয়াবি হাসিল করতে হইলে এই বিশ্ব ইজতেমা তাবলীগের কাজ ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা এইভাবে নাই। টয়লেট এবং বিভিন্ন জায়গায় চাপ হয়ে যায় একবার করলে, সেজন্য 2 বার করাতে আমাদের সাথীদের জন্য সহজ হয়েছে। সারা বিশ্ব থেকে মুরব্বীরা আসছে, তাদের মুখ থেকে কিছু দামি দামি কথা শোনার জন্যই এই মাকসাদি আমরা এই জায়গায় আসলাম। আল্লাহর কাছে আমরা আমাদের সকলের জন্যই পানাহ চাই। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, সবাইকে মুক্তির পথ দেখান। সারা দেশের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে এসেছে তাবলীগের সাথীরা। দিন কি মেহনত কে লিয়ে হাত মে নবুয়ত কে তুফেল নবিयों वाली मेहनत हमारी जिम्मेदारी है। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। মোর দেন 7000 পুলিশ অফিসার এসেছে। আমরা বিভিন্ন ইউনিট থেকেও পুলিশ অফিসার এনে আমরা এখানে ডিউটি সাজিয়েছি। আমরা সাদা পোশাকের ডিউটি সাজিয়েছি, আমরা পিকেট ডিউটি সাজিয়েছি, আমরা মোবাইল ডিউটি সাজিয়েছি, আমরা খিত্তাতেও আমাদের লোক রাখবে সাদা পোশাকে। বিশ্ব ইজতেমা ঘিরে র্যাবও জানায় তাদের পদক্ষেপের কথা। প্রায় 120টার উপরে সিসিটিভি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন আছে। বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে গাজীপুর ট্রাফিক বিভাগ। ট্রাক, লরি, বড় যানবাহন যেগুলো আছে এগুলো চলাচল করবে না। AR বাদল, RTV, ঢাকা। কোটা পদ্ধতির প্রয়োগ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে 3টি সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সুপারিশ সহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদে উপস্থাপন করবে। 2024-25 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত 5% আসনে শিক্ষার্থী ভর্তির বিষয় নিয়ে আলোচনা হয়। পেঁয়াজের বাজারে স্বস্তির হাওয়া। বাম্পার ফলনে বাজার ভরপুর দেশি মুরগি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 45 থেকে 50 টাকায়। বিক্রেতারা বলছে আসছে রমজানেও পেঁয়াজের কোনো সংকট হবে না। তবে পেঁয়াজের ফলন ভালো হলেও ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। বিশ্লেষকরা বলছে এই মুহূর্তে পেঁয়াজের আমদানি নিরুৎসাহিত করার পাশাপাশি উচ্চ শুল্ক নির্ধারণ করা জরুরি। সেলিম মালিকের রিপোর্ট। দেশে চলছে মুড়ি কাটা পেঁয়াজের মৌসুম, দামেও স্বস্তি। বিক্রি হচ্ছে গত বছরের অর্ধেক দরে। ফরিদপুরের মুড়ি কাটা 50 টাকা বিক্রি করতাম আগে, এখন 45 টাকা। আর যেটা 55 টাকা আগে বিক্রি করতাম, মানিকগঞ্জ যেটা, ওটা হচ্ছে আপনার 50 টাকা। এমন বাস্তবতায় কৃষক কি পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে? এই যেমন মেহেরপুর থেকে ঢাকার শ্যামবাজারে পেঁয়াজ এনে বিপাকে কৃষক রহিদুল। 1 বিঘা জমিতে 70-80 হাজার টাকা খরচ। এই পেঁয়াজটা আপনার গাড়ি করে নিয়ে আসতে আপনার 20,500 টাকা ভাড়া। 30 টাকা 31 টাকা পেঁয়াজ বিক্রি করে আমাদের পড়তে হয়েছে না। আমাদের ইতে লস হয়েছে আপনার 50,000 টাকা লস। একই হতাশার কথা জানালেন কুষ্টিয়ার বাইজিদ আলীও। 50-এর উপরে বিক্রি করতে তাহলে আসলটা কিছুটা ঘোরার সম্ভাবনা ছিল। প্রত্যেক কেজিতে আপনার লস হয়েছে
30 টাকা 25 টাকা লস হয়ে যাবে। আড়তদাররা বলছেন দেশি পেঁয়াজের সরবরাহ ভরপুর, রমজানেও সংকটের শঙ্কা নেই, তারপরও থেমে নেই আমদানি। বিদেশ থেকে এখন যারা আনতেছে এরাও লস খাইতেছে, এরাও লাভবান না, কিন্তু তারা আশায় আনতেছে লাভ করব, কিন্তু আমাদের দেশের লোকও ক্ষতি করতেছে, তারাও ক্ষতি হইতেছে। আমাদের এখানে এখন যদি 40% ডিউটি বসায় তাহলে ইম্পোর্টেড মাল 70-75 টাকা পড়তে পারবো। ডিউটির টাকাটা যখন আবার সামনের বছর পেঁয়াজ লাগাবে কৃষক, তখন এই যে টাকাটা উঠবে এটা তো গভর্নমেন্টের কাছে হিসাব থাকবে, ওই টাকাটা 15 জনা দিয়ে দিব। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে এখনই অতি আমদানির লাগাম টানা জরুরি। এই আমদানি শুল্কের ক্ষেত্রে এটা একটা ফিক্সড যে সিস্টেম, এটাকে আসলে চেঞ্জ করে দিয়ে এটা ফ্লেক্সিবল একটা সিস্টেম করা। যে সময় আমার দেশি উৎপাদন বাড়বে, এটা পেঁয়াজ হোক অন্য যে কোনো পণ্য হোক, তাহলে কিন্তু ওই সময়টা নিরুৎসাহিত করা, আর যদি কোনো কারণে আমদানি করাও লাগে তাহলে কিন্তু আপনার ট্যারিফটা বাড়িয়ে দেওয়া। এই কৃষিবিদদের মতে সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা গেলে পেঁয়াজ আমদানির প্রয়োজন পড়বে না। আবিষ্কার হয়েছে নতুন জাত। পেঁয়াজটা সারা বছর রেখে আমরা খেতে পারবো এবং এখানে যে উদ্বৃত্ত থাকবে সেটা আমরা দেশের বাইরেও কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো। আমার কাছে মনে হয় সরকারের সংরক্ষণের ব্যাপারটায়, স্টোরেজের ব্যাপারে যদি একটু পদক্ষেপ নেয় তাহলে কিন্তু পেঁয়াজ শিল্প আমাদের ঘুরে দাঁড়াবে। তবে কৃষি বিপণন অধিদপ্তর জানাচ্ছে সংরক্ষণ ব্যবস্থা জোরদার করতে এর মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় 300-র উপরে ঘর করে দেওয়া হয়েছে, সেটার একটা পজিটিভ এফেক্ট থাকবে কিছুটা স্থানীয় পর্যায়ে, অন্ততপক্ষে পেঁয়াজের দামটার ক্ষেত্রে। রমজানের আগে পেঁয়াজের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান তিনি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। রাজধানীর পল্লবী এলাকায় মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি রাজন এবং রনিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাজন ও রনি সম্পর্কে আপন দুই ভাই। বুধবার রাতে তাদের মুন্সিগঞ্জের টঙ্গী বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্লেড বাবু ও রাজন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যার রেশ ধরেই হত্যা করা হয় মঞ্জুরুল ইসলাম বাবুকে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে জানিয়ে পুলিশ বলছে শীর্ষ সন্ত্রাসীদেরকেও নজরদারিতে রাখা হয়েছে। এলাকা কেন্দ্রিক যে প্রভাব থাকে, এদের আন্ডারে কিছু গ্রুপ মেনটেন করে, এরা আর্থিক বিষয়গুলো নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরপরে তারা একে অপরের সাথে দস্তাদস্তির এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন, বীরবাবুর হত্যাকাণ্ডের শিকার হন। আগামী সংসদ নির্বাচনের আগেই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা নিয়ে সংস্কার কমিশনের প্রতিবেদন কয়েকদিনের মধ্যে পর্যবেক্ষণ করে সরকারকে দিবে ইসি। তৃতীয় কমিশন সভা শেষে এসব কথা জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। এদিকে কমিশনের সঙ্গে আলাদা বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডার বললেন, বাংলাদেশে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট চায় ইইউ। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে তৃতীয় কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 5 আগস্টের পর 41টি সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণের আবেদন জমা পড়েছে। নির্বাচনের আগে সেগুলো নিষ্পত্তি করা হবে। এখন আমাদের যত আপনার আবেদন এসছে, একটা বিগ নাম্বার পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে। তবে আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই 3টি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা পরিবর্তনের জন্য উচ্চ পর্যায়ের কমিটির কাছে যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি এবং এটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক, গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা পর্যালোচনা, একইভাবে এটা কমিটিতে পাঠানো হয়েছে পর্যালোচনার জন্য। নির্বাচন সংস্কার কমিশন যে প্রতিবেদন তৈরি করেছে, ইসি সেগুলো নিয়ে আলোচনা করেছে। দ্রুত সে বিষয়ে মতামত দেবে সরকারের কাছে। ডিলিমিটেশন করে হচ্ছে কতগুলো ফ্যাক্টরের উপর ভিত্তি করে। এখন এই একই আইনে যদি একটা সাংঘর্ষিক প্রভিশন থাকে যে না আমরা করতে পারবো না, তাহলে তো বোঝাই যাচ্ছে এখানে দেয়ার ইজ এ গ্লিচ। এটা কমিশনই সিদ্ধান্ত নিবে অতি সত্বর। বেলা 10:30 নির্বাচন কমিশনে যান ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। 1.5 ঘন্টা বৈঠক করে কমিশনের সঙ্গে। এরপর প্রতিনিধি দলের সদস্য বলেন, কমিশনও বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করে তারা বুঝতে পেরেছে সবাই একটি নিরপেক্ষ নির্বাচন চায়। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটারদের আস্থা ফেরানোর উপর জোর দিয়েছি। ভোটারদের সচেতন করা
দরকার। আমরা কয়েকদিনে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি সবাই একটি নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট চায়। ভোটের পরিবেশ ও কারিগরি দিক নিয়ে আলোচনা হয়েছে। আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। ইসি সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়ন প্রবাসী ভোটার করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে। কমিটমেন্ট আছে। আতিকা রহমান, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।